সো আমরা এখন যেটা যাব সেটা হচ্ছে তফসিল। তফসিল যে সাতটা আছে, সাতটা তফসিল কি কি আছে একটু দেখি। প্রথম তফসিল, তফসিল নাম্বার 1, প্রথমে কি কি আছে একটু দেখি। অনন্য বিধান সত্ত্বেও কার্যকর আইন। প্রথম তফসিলে বলা হয়েছে অনন্য বিধান সত্ত্বেও কার্যকর আইন। দ্বিতীয় তফসিলে বলা হয়েছে রাষ্ট্রপতি নির্বাচন, যেটা এখন আছে বিলুপ্ত, এখন কি বিলুপ্ত, আগে ছিল এটা। তৃতীয় তফসিল আছে শপথ ও ঘোষণা, কে কার কাছে শপথ নেবে, কে কার কাছে কিভাবে ঘোষণা দিবে, এই বিষয়টা আছে তৃতীয় নাম্বার তফসিলে আলোচনা করা হয়েছে। চতুর্থ তফসিলে বলা হয়েছে ক্রান্তিকালীন এবং অস্থায়ী বিধানাবলী, ক্রান্তিকালীন অস্থায়ী বিধানাবলী। পঞ্চম তফসিলে বলা হচ্ছে 1975 সালের 7 মার্চ তারিখে ঢাকার রেসকোর্স ময়দানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেওয়া ঐতিহাসিক ভাষণ। প্রশ্ন যেটা আসে, 7 মার্চের ভাষণ বাংলাদেশের সংবিধানের কত নাম্বার তফসিলে অন্তর্ভুক্ত করা হয়েছে? উত্তরটা হবে পঞ্চম তফসিলে। প্রশ্নটা কিন্তু ক্লিয়ার। 7 মার্চের ভাষণ কত নাম্বার তফসিলে অন্তর্ভুক্ত? পঞ্চম তফসিলে। এই প্রশ্নটাই কিন্তু সব থেকে বেশি আপনাদের আসে। এরপর যেটা আছে যে 15 মার্চে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 15 মার্চ মধ্যরাতের শেষে অর্থাৎ 26 মার্চের প্রথম প্রহরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রদত্ত বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা, এই স্বাধীনতার ঘোষণা এটা সংবিধানের 6ষ্ঠ তফসিলের অন্তর্ভুক্ত করা হয়েছে। তাহলে প্রশ্ন আসে স্বাধীনতার ঘোষণা কত নাম্বার তফসিলের অন্তর্ভুক্ত করা হয়েছে? 6ষ্ঠ তফসিলের অন্তর্ভুক্ত করা হয়েছে। এরপর আছে 7ম তফসিল। 1971 সালের 10 এপ্রিল মুজিবনগর সরকারের জাতিকৃত স্বাধীনতার ঘোষণা। তো এই মুজিবনগর সরকারের যে স্বাধীনতার ঘোষণা এটা অন্তর্ভুক্ত হয়েছে 7 নাম্বার তফসিলে। ইম্পর্টেন্ট বিষয়গুলা কি কি আছে একটু দেখেন। প্রথম ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আমাদের যে 7 মার্চের যে ভাষণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দিয়েছিলেন, এই 7 মার্চের ভাষণ এইটা তো সংবিধানের পঞ্চম তফসিলের অন্তর্গত। দ্বিতীয়ত যেটা যেটা শেখ মুজিবুর রহমান 25 মার্চ 26 মার্চের প্রথম প্রহরে যে স্বাধীনতার ঘোষণা দিয়েছিল এটা অন্তর্ভুক্ত হয়েছে 6ষ্ঠ তফসিলে। আর মুজিবনগর সরকারের যে স্বাধীনতার ঘোষণা দিয়েছিল এটা অন্তর্ভুক্ত হয়েছে সপ্তম তফসিলে। কোথায়? সপ্তম তফসিলে। মাথার মধ্যে গেঁথে ফেলতে হবে, এইগুলা থেকে কিন্তু পরীক্ষায় আসে। তফসিলের পর আমরা এখন একটু যাব সংশোধনীতে। তো আমাদের সংবিধান এখনো পর্যন্ত 17 বার সংশোধন হয়েছে। তবে সবগুলা সংশোধন আমাদেরকে পড়ার দরকার কি আছে? নাই। আমরা কয়েকটা ইম্পর্টেন্ট সংশোধনী পড়ব। প্রথম পড়ব পঞ্চম সংশোধনী। পঞ্চম সংশোধনীকে 2010 সালের 3 ফেব্রুয়ারি 2010 সালের 3 ফেব্রুয়ারি, আমি আবার ডেটটা বলি, 2010 সালের 3 ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সংবিধানের পঞ্চম সংশোধনীকে অবৈধ ঘোষণা করে রায় প্রদান করে। তাহলে সংশোধনীর পঞ্চম সংশোধনী যেটা ছিল সংবিধানের সেটা কি তাইলে অবৈধ। কে ঘোষণা করছে? আপিল বিভাগ। কত সালে? 2010 সালে 3 ফেব্রুয়ারি। এরপর আসি সপ্তম সংশোধনী। সপ্তম সংশোধনী এটা আনছিল হচ্ছে হুসাইন মোহাম্মদ এরশাদ। 10 নভেম্বর 1986 সালে সপ্তম সংশোধনী আনা হয়েছিল এবং এই সংশোধনীর মাধ্যমে হুসাইন মোহাম্মদের যে শাসন আমলের মানে সকল কর্মকাণ্ডকে বৈধকরণ করা হয়। তবে এটাকেও কিন্তু আপিল বিভাগ অবৈধ ঘোষণা করেছে। কি করছে? এটাকেও অবৈধ ঘোষণা করছে। আপিল বিভাগ তাহলে দুইটা পাইছি, অবৈধ দুইটা, 5, 7 অবৈধ, 5 আর 7 অবৈধ ঘোষণা করছে। ঠিক আছে, এটাও 2011 সালে অবৈধ ঘোষণা করা হয়। 5 নাম্বার আর 7 নম্বর তার সংশোধনী কি ছিল? অবৈধ। এরপরে যেটা আছে সেটাই আমরা যাই, সেটা হচ্ছে দ্বাদশ বা 12তম সংশোধনী যেটা আনা হয়। এই আনার ফলে আগে আমাদের দেশে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা ছিল, যেখানে রাষ্ট্রপতিকে আসছে জনগণ নির্বাচিত করতে এবং তিনি শাসন করতেন। বাট 1991 সালে 6 আগস্ট একটা সংশোধনী আনা হয়, যে সংশোধনীতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং যে খালেদা জিয়া দুইজনই ভোট দিছিল এবং একই জায়গায় ভোট দিছিল। এবং বাংলাদেশের যে বৃহত্তম যে রাজনৈতিক দুইটা সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ এবং বিএনপি, এই একটা জায়গায় শুধুমাত্র দুইজন এক হয়েছিল সেই 1991 সালের 6 আগস্ট, যেখানে সংসদীয় সরকার ব্যবস্থাকে বাদ দিয়ে রাষ্ট্রপতি সরকার ব্যবস্থাকে বাদ দিয়ে সংসদীয় সরকার ব্যবস্থাকে পূর্ণ প্রতিষ্ঠা করছিলেন। এরপর আছে ত্রয়োদশ বা 13তম যে সংশোধনী, এইটা সুপ্রিম কোর্টের এই সংশোধনীকেও কিন্তু অবৈধ ঘোষণা করছে। তাহলে অবৈধ হইল 5, 7 আর 13। 5, 7 এবং 13। 13তম এই যে 13তম সংশোধনী,
এইখানে তত্ত্বাবধায়ক সরকারের কথা বলছিল। 1996 সালের ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে খালেদা জিয়া বা বিএনপি তারা কিন্তু আসলে মানে অন্যান্য দলকে বাইরে রেখে নিজেরা নির্বাচন করে সংসদ করছিলেন, কিন্তু অন্য দলের প্রতিরোধের মুখে সেইটা বেশি দিন স্থায়ী হয় নাই। পরবর্তীকালে তারা সংসদের তত্ত্বাবধায়ক সরকার, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন, এটা পাশ করে তারপর কিন্তু নির্বাচন হয়। তো সেটা পাশ হয়েছিল কত সালে? 1996 সালের 28 মার্চ। এখন 2011 সালের 10 মে এই তত্ত্বাবধায়ক সরকারের যে বিষয়টা, এটাকে অবৈধ ঘোষণা করা হয়েছে। তাহলে অবৈধ এখনো পর্যন্ত 5, 7 আর 13, এই 3টা সংশোধনী এখনো পর্যন্ত হাইকোর্ট, আমাদের সুপ্রিম কোর্টের যে আপিল বিভাগ, সেটা এটাকে অবৈধ ঘোষণা করছে। এরপরে যাই আমরা পঞ্চদশ বা 15তম। এখানে কিছু নীতি নির্দেশিকা রাখা হচ্ছে। নির্বাচনের আগের 90 দিনে সংসদ অধিবেশন বসা বাধ্যতামূলক না রাখা, অর্থাৎ নির্বাচনের আগে 90 দিন আগে আর কোনো সংসদ অধিবেশন বসবে না। 90 দিন পরে যাই সংসদ নির্বাচন হবে, তার আগে আর বসতে পারবে না। প্রধান নির্বাচন কমিশনার সহ অনধিক 4 জন নির্বাচন কমিশনার নিয়ে, 4 জন, তার মানে কি 4 আর 1, প্রধান 1 জন আর নির্বাচন কমিশনার 4 জন, সব মিলে কয়জন? 5 জন নিয়ে গঠিত হবে নির্বাচন কমিশন গঠন করা হয়। নির্বাচন কমিশনার গঠন করা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির পিতার স্বীকৃতি এবং তার প্রতিকৃতি সরকারি অফিস সহ নির্ধারিত প্রতিষ্ঠানে সংরক্ষণ ও প্রদর্শন। পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম 3টি তফসিল সংযোজন রাষ্ট্রপতি কর্তৃক ঘোষিত জরুরি অবস্থার মেয়াদকাল সর্বোচ্চ 4 মাস। আগে আছে 4 মাস ছিল না, আগে আছে 3 মাসের বেশি ছিল, বাট এখন মাত্র আছে 120 দিন, সর্বোচ্চ 120 দিন পর্যন্ত কার্যকর হবে, অর্থাৎ 4 মাস, 30 দিন করে 4 মাস কার্যকর হবে। আর সংরক্ষিত মহিলা আসনের সংখ্যা আগে ছিল 45, এখন সেটা বাড়ায় বানানো হয়েছে 50-এ উন্নীতকরণ করা হয়। 30 জুন 2011 সংবিধানের পঞ্চদশ সংশোধনী প্রণয়ন করা হয়। পঞ্চদশ সংশোধনীর বিষয় ছিল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল। তাহলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছে কোন সংশোধনীতে? 15তম সংশোধনীতে। এই প্রশ্নটা আসবে, কারণ এটা নিয়ে খুব বেশি ঘোলাঘুলি হয়, জল ঘোলাঘুলি হয়। তাহলে কি হলো? তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল হয়েছে 15তম সংশোধনীতে। আর এখান থেকে বেশি প্রশ্ন আসবে, বর্তমানে বাংলাদেশের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য 50 জন। ঠিক আছে, ক্লিয়ার? আর বঙ্গবন্ধুর বিষয়গুলো তো আগেই বলছি, ক্লিয়ার করে দিছি। আর যেটা হচ্ছে যে সংসদ অধিবেশন মানে ভোট হওয়ার 90 দিনের আগে আর কোনো সংসদ অধিবেশন হতে পারবে না। ওকে, এরপরের স্লাইডে চলে যায়, দেখি সপ্তাদশ 17তম সংশোধনী। এটা খুব রিসেন্টলি হয়েছে, সেটা হচ্ছে 2018 সালে, এবং এই সংশোধনী গৃহীত হয়। এই সংশোধনী আনেন আছে সংসদ এবং আইন বিষয়ক মন্ত্রী ডক্টর আনিসুল হক এই সংসদে উত্থাপন করেন। তিনি মহিলাদের জন্য 50টি সংরক্ষিত আসন আরো 25 বছরের জন্য সংরক্ষণ করতে বলেন। অর্থাৎ এই যে 18 সালে পাস করছে, এটা আগামী 25 বছর পর্যন্ত, 18 সাল মানে কি 2043 সাল পর্যন্ত এই সংরক্ষিত আসন 50ই থাকবে। আগে ছিল 45, এখন 50 হয়েছে। এটা 2043 সাল পর্যন্ত থাকবে। পুনরায় 43 সালে যদি মনে করে মেয়েরা এখনো পিছায় আছে, তাহলে তখন হয়তোবা আরো 25 বছরের জন্য এই সংসদ আসন হয়তো 100 করে দিবে। ভারতে যেমন হচ্ছে 33% আছে মহিলাদের জন্য করে দিতে চাচ্ছে, সংসদ সদস্যের মধ্যে 33% আছে মহিলাদের, আর বাকি হচ্ছে 67% পুরুষদের দিতে চাচ্ছে। এটা একটা বিল তারা উত্থাপনের চেষ্টা করছে। তো বাংলাদেশে আসলে ওই রকম কিছুতে যায় নাই, বাংলাদেশ সংরক্ষিত করে দিছে 50 জন। ঠিক আছে, এই আছে সংশোধনী। এবং এই যেগুলা দিছি এগুলো হচ্ছে বেশি আসবে। তো বেশি যেগুলো আসবে বা বেশি গুরুত্বপূর্ণ, সেইগুলাই আপনাদের এখানে আলোচনা করা হয়েছে। অনেক সংশোধনী, 17টা সংশোধনী আপনার পড়ার দরকার নাই, আমি যেগুলা বলছি জাস্ট এগুলা পড়লে ইনশাল্লাহ। ওকে, এরপর আমরা চলে যাই আইনসভা। বাংলাদেশের আইনসভা নিয়ে আমরা এখন একটু পড়বো। বাংলাদেশের আইনসভা, বাংলাদেশের যে আইনসভা সেটা হচ্ছে, বাংলাদেশের নাম হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সর্বোচ্চ আইনসভা 1 কক্ষ বিশিষ্ট, এবং আইনসভার সদস্য সংখ্যা কতজন হবে? 350 জন। 300 জন আছে সরাসরি সংসদ সদস্য, আর ওই যে 50 জন আছে সংসদ সদস্য, আর 50 জন যেটা আছে সংরক্ষিত মহিলা। সংরক্ষিত মহিলা জাস্ট আছে একটু দুইটা ইনফরমেশন মনে রাখতে হবে। মহিলা, সংরক্ষিত মহিলা, এই ইনফরমেশন গুলো একটু মনে রাখতে হবে। সংরক্ষিত মহিলা মোট হচ্ছে 300 জন সংসদ সদস্য জনগণের পক্ষত ভোটে নির্বাচিত হয়ে থাকে, আর 50 জন আছে কি সংরক্ষিত মহিলা।
সংরক্ষিত আসনের নারী সদস্যগণ নির্বাচিত 300 জন সদস্যের ভোটে পরোক্ষ নির্বাচন পদ্ধতিতে নির্বাচিত হন। সংসদের মেয়াদকাল হয় কয় বছর? 5 বছর। 5 বছর পর পর হচ্ছে নির্বাচন হবে। আর হচ্ছে 300 নাম্বার, এর মধ্যে একটা জিনিস মনে রাখতে হবে, আমাদের 1 নাম্বার সংসদ সদস্য বা 1 নম্বর যে আসনটা এটা পঞ্চগড়ে, আর 300 নাম্বারটা হচ্ছে বান্দরবানে। 300 নাম্বারটা বান্দরবানে, 1 নাম্বারটা পঞ্চগড়, 300 নাম্বারটা বান্দরবান। এই দুইটা ইনফরমেশন খুব ভালো করে মনে রাখতে হবে। এরপরে যেটা হচ্ছে আমাদের জাতীয় সংসদ ভবন, এটা কিন্তু খুব আশ্চর্য এবং খুব দৃষ্টিনন্দন একটা ভবন। এই ভবনের রাজধানী, এটা আমাদের রাজধানী ঢাকার রাজধানীর ঢাকার শেরেবাংলা নগরে অবস্থিত। জাতীয় সংসদ ভবন এলাকার আয়তন কত? একটু আয়তনটা মনে রাখতে হবে, 215 একর। 215 একর। 1961 সালের 9 তলা এই ভবন। তাহলে কয় তলা বিশিষ্ট আমাদের ভবনটা? 9 তলা বিশিষ্ট এই ভবনের নির্মাণ কাজ শুরু হয়। ইতিহাসে নানা চড়াই উতরাই পেরিয়ে 1982 সালের 28 জানুয়ারি এই ভবনের উদ্বোধন করা হয়। দৃষ্টিনন্দন এই ভবনের নকশাকারক হচ্ছে যুক্তরাষ্ট্রের প্রখ্যাত স্থপতি লুই আই কান। মনে রাখতে হবে এটা। জাতীয় সংসদ ভবনের স্থপতি কে? লুই আই কান। জাতীয় সংসদ ভবনের দিকে একটা লেক আছে যেটার নাম হচ্ছে ক্রিসেন্ট লেক। লেক ঠেক ভাইবা অনেকে ভাবে লেক ঠেক তো বাংলাদেশের ঢাকাতে থাকার কথা না, এসব থাকার কথা তো চট্টগ্রামে। বাট অ্যাকচুয়ালি ভুল। আমাদের একটা জাতীয় সংসদের একটা লেক আছে, সেটা কি? ক্রিসেন্ট লেক। এটা সুন্দর করে মাথার মধ্যে গেঁথে ফেলেন। ক্রিসেন্ট লেক কোথায়? জাতীয় সংসদ ভবনে অবস্থিত। ওকে। এরপর আছে রাষ্ট্রপতি সম্পর্কে আমাদেরকে একটু ইনফরমেশন জানতে হবে। সেটা হচ্ছে বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতির নাম জনাব শাহাবুদ্দিন চুপ্পু। তিনি বাংলাদেশের 22তম রাষ্ট্রপতি। এটা গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন। রাষ্ট্রপতি হওয়ার ন্যূনতম বয়স হচ্ছে 35 বছর। 35 বছর বয়স না হইলে আপনি রাষ্ট্রপতি হইতে পারবেন না। তো যাই হোক, আমরা পরবর্তী যাই। রাষ্ট্রপতির প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতি নিয়োগ দিয়ে থাকেন। রাষ্ট্রপতি হচ্ছে প্রধানমন্ত্রী আর প্রধান বিচারপতি, এই দুইজন ব্যক্তিকে নিয়োগ দিয়ে থাকেন কে? রাষ্ট্রপতি। মনে রাখতে হবে। এরপরে হচ্ছে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি হলেন শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি। বাট 1900 যে রাষ্ট্রপতি বলতে কি, ওই যে মুজিবনগর সরকার, বাংলাদেশের সংবিধানে মুজিবনগর সরকারকে প্রথম সরকার হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে, যার কারণে প্রথম রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কিন্তু শেখ মুজিবুর রহমানকে তো পাকিস্তানি যে হানাদার বাহিনী তারা তো নিয়ে গেছিল, নিয়ে যাওয়ার কারণে অস্থায়ী রাষ্ট্রপতি হয়েছিল কে? সৈয়দ নজরুল ইসলাম। অস্থায়ী রাষ্ট্রপতি হয়েছিল কে তখন? সৈয়দ নজরুল ইসলাম। মনে রাখতে হবে, নজরুল ইসলাম। এটা জাস্ট একটু মনে রাখতে হবে, এটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, খুবই বিভিন্ন সময় এসে থাকে। এরপরে বাংলাদেশের রাষ্ট্রপতির মেয়াদ কত বছর? বাংলাদেশের রাষ্ট্রপতি হওয়ার মেয়াদ হচ্ছে কয় বছর? 5 বছর। 5 বছর পর পর রাষ্ট্রপতি কিন্তু পরিবর্তন হয় বা রাষ্ট্রপতির নতুন নির্বাচন অনুষ্ঠিত হয়। ওকে। এরপরে আমরা দেখি কি আছে, বাংলাদেশের রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করাইকে। তো আগে কিন্তু রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করাইতো প্রধান বিচারপতি। মনে রাখবেন এটা, প্রধান বিচারপতি আগে। বাট বর্তমানে প্রধান বিচারপতি, বাট বর্তমানে আর এটা হয় না। এখন রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করায় স্পিকার। তাই সঠিক উত্তর হবে হচ্ছে স্পিকার। প্রধান বিচারপতি এটা সঠিক উত্তর না। তাহলে কি বললাম? রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করায় কে? স্পিকার। এটা জাস্ট মাথার মধ্যে গেঁথে ফেলেন, এটা কিন্তু পরীক্ষায় আসে। সংসদ অধিবেশন আহ্বান করেন কে? সংসদ অধিবেশন আহ্বান করার ক্ষমতা রয়েছে শুধুমাত্র রাষ্ট্রপতির। তাহলে সংসদ অধিবেশন আহ্বান করেন রাষ্ট্রপতি। মাথার মধ্যে গেঁথে ফেলেন। এরপর আছে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে মুক্তি দিতে পারেন কে? একটু আগে বলতেছিলাম না, মিন্নি, ওই যে বরগুনার মিন্নির যেভাবে হত্যাকাণ্ড টাণ্ড করছিল আর কি, তো সেখানে মিন্নিকে যে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, মিন্নিকে বাঁচাইতে পারে একমাত্র কে? সেটা হচ্ছে বর্তমান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। আমাদের বর্তমান বাংলাদেশের রাষ্ট্রপতি হচ্ছে মিন্নিকে বাঁচানোর ক্ষমতা রয়েছে, অর্থাৎ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের বাঁচাইতে পারে রাষ্ট্রপতি যে কোনো কারণে। কারণ কোনো লাগবে না, কারোর কাছে তার মুখপাত্র হওয়া লাগবে না, আমি কেন তারে মাফ করলাম এটাও বলা লাগবে না, সে এমনি মাফ করে দিতে পারে। এবার লাস্টে আছে জরুরি অবস্থা জারি করেন কে? বাংলাদেশের জরুরি অবস্থা জারি করার ক্ষমতা রয়েছে রাষ্ট্রপতির। বাংলাদেশের যুদ্ধ ঘোষণা এটাও করতে পারে কে? রাষ্ট্রপতি। জরুরি অবস্থা জারি করতে পারে রাষ্ট্রপতি, আর জরুরি অবস্থা ঘোষণা জারি রাষ্ট্রপতি, যুদ্ধ ঘোষণাও করতে পারেন রাষ্ট্রপতি। তো এই ইনফরমেশন গুলা, রাষ্ট্রপতির কি কি কাজ আছে, রাষ্ট্রপতির কি কি অধিকার আছে,
রাষ্ট্রপতির তো আমি তো কলা গাছ আগেই বলছিলাম, তো কলা গাছ হওয়ার পরেও কিন্তু কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে। এই গুরুত্বপূর্ণ কাজগুলা কি কি এটা কিন্তু এখানে বিশদভাবে আলোচনা করা হলো। ওকে, এর পরবর্তী স্লাইডে যাই দেখি কি আছে। এখন আমরা দেখবো যে সংসদ সদস্য হইতে গেলে তার কি কি ফর্মুলা আসলে অ্যাপ্লাই করতে হবে, তাকে কি কি জিনিস আসলে অনুসরণ করতে হবে। একজন সংসদ সদস্য হতে গেলে তার ন্যূনতম বয়স লাগবে 25 বছর। 25 বছরের আগে আপনি গ্রামের একজন মেম্বার হইতে পারবেন না। 25 বছর হচ্ছে নির্বাচন করার সর্বনিম্ন বয়স, আর ভোটার হওয়ার সর্বনিম্ন বয়স হচ্ছে 18 বছর। ভোটার হতে 18 বছর লাগে। আর হচ্ছে আপনার কি বললাম, আপনার যদি হতে চান, আপনি সংসদ সদস্য হতে চান, মেম্বার হতে চান, ইলেকশন করতে, নির্বাচন করতে চান যে কোনো পদে, আপনাকে 25 বছর বয়সে আগে হইতে হবে। সংসদ সদস্য নির্বাচিত হওয়ার প্রথম অধিবেশন অনুষ্ঠিত হবে হচ্ছে 90 দিনের ভিতর। সংসদ সদস্য নির্বাচিত হওয়ার 90 দিনের ভিতর কেউ যদি শপথ গ্রহণ না করে, 90 দিনের ভিতর কেউ যদি শপথ গ্রহণ না করে, তাহলে তার সংসদ পদ বাতিল হয়ে যাবে। কি বলছি, বাংলাদেশে কেউ নির্বাচন করে সংসদ সদস্য হয়েছে, ভালো কথা, হওয়ার 90 দিনের মধ্যে যদি সে শপথ গ্রহণ না করে, তাহলে তার সংসদ পদ বাতিল হয়ে যাবে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। সংসদের অনুমতি ব্যতীত 90 দিন অনুপস্থিত থাকলে, সংসদের অনুমতি ব্যতীত, সংসদের অনুমতি বলতে সংসদের প্রধান হচ্ছে স্পিকার, তার অনুমতি ব্যতীত কেউ যদি 90 দিন বৈঠকে অনুপস্থিত থাকে, তবে তার সংসদ পদ বাতিল হয়ে যাবে। এবং 4 নম্বর যেটা আছে, সংসদ সদস্য নির্বাচনের 30 দিনের ভিতর শপথ অনুষ্ঠান করতে হবে। একজন নির্বাচিত হয়ে গেল, নির্বাচিত হয়ে যাওয়ার পর 30 দিনের মধ্যে ওর শপথ নেওয়ার যে অনুষ্ঠান আছে সেটাকে আয়োজন করতে হবে। জাস্ট এই দিনগুলো একটু মনে রাখতে হবে, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এরপর আছে এক অধিবেশন পর আরেকটা অধিবেশন। হয়তো জানুয়ারি মাসে একটা অধিবেশন শেষ হলো, আরেকটা অধিবেশন অবশ্যই অবশ্যই জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চের পরে মেতে, মার্চের পরে এপ্রিলে যায় ঠিকই কিন্তু দেওয়া লাগবে। মাঝখানে 60 দিনের বেশি গ্যাপ রাখা কখনোই যাবে না। একটা অধিবেশনের পর আরেকটা অধিবেশন শুরু হতে 60 দিনের বেশি গ্যাপ রাখা যাবে না। সংসদ অধিবেশনে কমপক্ষে 60 জনের উপস্থিত থাকতে হবে। এই কমপক্ষে যে সর্বনিম্ন যে সংখ্যা, এটা যদি না হয় তাহলে সংসদ পরিচালনা করা যাবে না। এই সংসদ পরিচালনা করতে 60 জন সদস্য কমপক্ষে লাগবে। এই 60 জন সদস্যকে বলা হয় কোরাম সদস্য। এরপর আছে স্পিকারের ভোট। স্পিকারের ভোটকে বলা হয় কাস্টিং ভোট। যদি কখনো কোনো আইনে 298 জন আছে, স্পিকার সহ আছে 299 জন, তো একটা আইনের বিষয়ে পাশ হইলো, সেখানে 149 তো এইখানে কে ভূমিকা রাখবে, এই একজন ব্যক্তি স্পিকার। এই স্পিকার যদি এই পক্ষে ভোট দেয় তাহলে এইটা পাস, যদি এই পক্ষে দেয় এইটা পাস, তো যেহেতু সে যেদিকে যাবে সেদিকে পাস। তো এই স্পিকারের ভোটটাকে বলা হয় কাস্টিং ভোট, মনে রাখতে হবে এটা। স্পিকারের ভোটটা কি, কাস্টিং ভোট। এখন আমরা একটু পড়বো যেটা সব থেকে গুরুত্বপূর্ণ এই ইসের মধ্যে, সেটা হচ্ছে কে কাকে শপথ পাঠ করাবে। একটু দেখি, প্রথমে আছে রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি সাধারণত হচ্ছে প্রধানমন্ত্রী, মন্ত্রী পরিষদ, স্পিকার, ডেপুটি স্পিকার, প্রধান বিচারপতি। এই যে 5 জন ব্যক্তি, এই 5 জনদের, এই 5টা টাইপের ব্যক্তিদের সাধারণত শপথ বাক্য পাঠ করায় রাষ্ট্রপতি। কে কে, প্রধানমন্ত্রী, মন্ত্রী পরিষদের যে মন্ত্রীরা আছে তারা, স্পিকার, ডেপুটি স্পিকার, প্রধান বিচারপতি। এরপর আছে স্পিকার বা স্পিকার কাদের কাদের পাঠ করাবে, স্পিকার পাঠ করাবে রাষ্ট্রপতিকে এবং সংসদ সদস্যকে। আরেকটা কথা বলে রাখি, যখন রাষ্ট্রপতি ক্ষমতায় থাকে না, রাষ্ট্রপতি ক্ষমতা ছাড়ে স্পিকারের কাছে, তখন স্পিকার থাকে আছে সর্বে সর্বা। রাষ্ট্রপতি, এই যে রাষ্ট্রপতি নির্বাচন হওয়া ছেড়ে দেওয়া একটা প্রসেসের মধ্যে দিয়ে যায়, তো রাষ্ট্রপতি ক্ষমতা ছাড়বে আছে স্পিকারের কাছে, আর স্পিকারের থেকে ক্ষমতা নেবে পরবর্তী রাষ্ট্রপতি। ওকে, এরপর আছে প্রধান বিচারপতি। প্রধান বিচারপতি সাধারণত প্রধান নির্বাচন কমিশনার, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান, সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, এদের শপথ বাক্য পাঠ করায়। তবে এত কিছুর দরকার নাই, এইসব আসবে না, মূলত আসবে রাষ্ট্রপতি আর স্পিকার। আর যদি কখনো প্রধানমন্ত্রী আসে, মনে রাখবেন প্রধানমন্ত্রী খুব বেশি মানুষজনদের পড়ায় না। প্রধানমন্ত্রী সিটি কর্পোরেশনের যে মেয়র, সিটি কর্পোরেশনের মেয়রদের পড়ায়, কারণ তিনি আছেন জনপ্রশাসন মন্ত্রী, যার কারণে সিটি কর্পোরেশনের মেয়রদেরকে শপথ বাক্য পাঠ করায়। সিটি কর্পোরেশনের মেয়রদের শপথ বাক্য পাঠ করায় কে, প্রধানমন্ত্রী। জাস্ট এই ইনফরমেশন গুলো মনে রাখলে হবে। রাষ্ট্রপতি আর স্পিকারেরটা বেশি আসে। ওকে,
কনসেপ্ট ক্লিয়ার। এরপরে চলে যাচ্ছি আমরা, দেখি যে কিছু তথ্য কণিকা আছে, একটু দেখি কি কি আছে। রাষ্ট্রভাষা বাংলা বলা হয়েছে সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে? 3 নম্বর অনুচ্ছেদে এটা আসে। তারপরে বাংলাদেশের জাতীয় সঙ্গীত কি? বাংলাদেশের জাতীয় সঙ্গীত হচ্ছে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এর প্রথম 10 লাইন। আমাদের জাতীয় প্রতীকে তারকা আছে কয়টি? জাতীয় প্রতীকে বা রাষ্ট্র মনোগ্রামের প্রতীকে তারকা আছে 4টি। আমাদের জাতীয় প্রতীকে পাতা আছে, পাট গাছের পাতা আছে কয়টি? 3টি। আমাদের যে মূলনীতি সেটা কয়টি? 4টি। কি কি আছে? জাতীয়তাবাদ, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র। এরপর আছে সকলের বালক বালিকাকে অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা। এটা সংবিধানে কোথায় বলা হয়েছে? 17 ক নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে সবার জন্য অবৈতনিক বা বাধ্যতামূলক শিক্ষা। ওকে, জাস্ট আমরা ইনফরমেশন গুলো একটু দেখে দেখে যাচ্ছি। সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভ করার অধিকার রাখে, এটা বলা হয়েছে সংবিধানের 27 নম্বর অনুচ্ছেদে। প্রত্যেক নাগরিকের বাক ও ভাব প্রকাশের স্বাধীনতার অধিকার রয়েছে, এটা 39 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে। সংবিধানের 41 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে প্রত্যেক নাগরিক যে কোনো ধর্ম অবলম্বন পালন বা প্রচারের অধিকার রয়েছে। চলাফেরার স্বাধীনতা এটা রয়েছে সংবিধানের 36 নম্বর অনুচ্ছেদে। সমাবেশের স্বাধীনতা এটা রয়েছে 37 নম্বর অনুচ্ছেদে। সংগঠনের স্বাধীনতা রয়েছে 38 নম্বর অনুচ্ছেদে। তাহলে দেখেন এখানে কিন্তু অনুচ্ছেদগুলো এক এক করে আসতেছে। প্রথমে রয়েছে আইনের দৃষ্টিতে সবাই সমান 27, প্রত্যেক নাগরিকের বাক ও শ্রবণের স্বাধীনতা 39, সংবিধানের 41 নম্বর অনুচ্ছেদে নাগরিকের যে কোনো ধর্ম অবলম্বনের অধিকার রয়েছে 41 সনে ধর্ম নিরপেক্ষ ধর্মের স্বাধীনতা। তারপর আছে যে চলাফেরার স্বাধীনতা 36, সমাবেশের স্বাধীনতা 37, সংগঠনের স্বাধীনতা আছে 38। জাস্ট এটা ইনফরমেশন গুলা মনে রাখতে হবে। এরপর দেখি সংবিধানের 48 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে রাষ্ট্রপতি হওয়ার জন্য বয়স লাগবে 35 বছর। রাষ্ট্রপতি হওয়ার জন্য বয়স লাগে কত বছর? 35 বছর। রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের বর্ণিত আছে, রাষ্ট্রপতি যে ক্ষমা দিতে পারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের, এটা বলা আছে সংবিধান 39 নম্বর অনুচ্ছেদে। রাষ্ট্রপতির দায় মুক্তির কথা বলা আছে 51 নম্বর 51 নম্বর অনুচ্ছেদে। রাষ্ট্রপতি স্পিকারের নিকট হচ্ছে পদত্যাগ করতে পারেন, এটা বলা আছে সংবিধানের 85 নম্বর অনুচ্ছেদে। রাষ্ট্রপতি 52 নম্বর অনুচ্ছেদে বলা আছে রাষ্ট্রপতি অভিশংসন সম্ভব। রাষ্ট্রপতি অ্যাটর্নি জেনারেল নিয়োগ দিয়ে থাকে 64 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী। আর 50 জন মহিলা সংসদ সদস্য নিয়ে গঠিত হয়, মানে যে সংরক্ষিত মহিলা আসন এটা আছে 50 জন মহিলা সংসদ সদস্য নিয়ে গঠিত হয়। সো তথ্য কণিকাগুলো আমরা মোটামুটি আলোচনা করেই চলেছি। এরপরে দেখি কি আছে। জাতীয় সংসদ চলাকালে কমপক্ষে 60 জন সদস্য উপস্থিত থাকতে বলা হয়েছে, এটা হচ্ছে কোরাম সদস্য। ন্যায়পাল সৃষ্টি এটা 77 নম্বর অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে। এরপর কি আছে? সুপ্রিম কোর্ট হলো কোড অফ রেকর্ড, এটা কত নম্বর অনুচ্ছেদে বলা আছে? 108 নম্বর অনুচ্ছেদে বলা আছে। প্রশাসনিক ট্রাইব্যুনাল, এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেটাকে বলে, এটা হচ্ছে প্রশাসনিক ট্রাইব্যুনাল, এটা গঠনের উল্লেখ আছে 117 1 আর 2 নম্বর অনুচ্ছেদে। নির্বাচন কমিশন গঠনের কথা বলা আছে 118 নম্বর অনুচ্ছেদে। প্রশ্নটা নার্সিং অ্যাডমিশন টেস্টে আসছে। প্রধান নির্বাচন কমিশনারের সাথে আর 4 জন মিলে নির্বাচন কমিশনার হয়। সংবিধানের 118 নম্বরের 1 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে তাদের মেয়াদকাল হবে কয় বছর? 5 বছর। ঠিক আছে, এরপর দেখি আর কি আছে। এরপর আছে ভোটার হওয়ার যোগ্যতার কথা বলা আছে সংবিধানের 122 নম্বর অনুচ্ছেদে। এটাই মনে রাখবেন, ভোটার হইতে গেলে বয়স লাগবে 18 বছর। 18 বছর বয়স হইলে যে কেউ ভোটার হইতে পারবে। রাষ্ট্রপতির পদ শূন্য হলে 90 দিনের ভিতর, যারই পদ শূন্য হোক, রাষ্ট্রপতি কেন, যেই হোক, তার যারই পদ শূন্য হবে 90 দিনের মধ্যে নির্বাচন দিতে হবে। রাষ্ট্রপতি হোক, প্রধানমন্ত্রী হোক, বিচারপতি, যেই হোক না কেন, ম্যাক্সিমাম ক্ষেত্রে 90 দিনের ভিতর, আমাদের সংসদ সদস্য মারা গেলে 90 দিনের ভিতর ওইখানে নির্বাচন দিতে হবে। 137 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে সরকারি কর্ম কমিশন পিএলসি প্রতিষ্ঠার কথা, এটা গুরুত্বপূর্ণ বিসিএস প্রশ্ন। সংবিধানের 141 কতে বলা হয়েছে জরুরি অবস্থার কথা, এটা মনে রাখতে হবে, এটাও খুব গুরুত্বপূর্ণ। আর জরুরি অবস্থা যখন ঘোষণা করা হয় তখন 36 37 বাক স্বাধীনতা, চলাফেরার স্বাধীনতা, ধর্মনিরপেক্ষতার স্বাধীনতা, এই সবগুলা 36 37 39 40 42 নম্বর অনুচ্ছেদ স্থগিত থাকে। যখন জরুরি অবস্থা ঘোষণা করা হয় 36 37 39 40 এবং 42 নম্বর অনুচ্ছেদ তখন স্থগিত থাকে। যে কোনো পরিস্থিতিতে জরুরি অবস্থার মেয়াদ 120 দিন বা 4 মাসের বেশি হতে পারবে না, এর মধ্যেই হবে, এর বাইরে কিন্তু আর যাইতে পারবে না।
শূন্য আসনে 60 থেকে 90 দিন না, 90 দিনের ভিতরে নির্বাচন দিতে হবে। আর হচ্ছে প্রধান বিচারপতির অবসরের মেয়াদ হচ্ছে 67 বছর। এটা বাড়াইছে, আগে ছিল 65, এখন আরো 2 বছর বাড়াই দিয়ে বানাইছে কত, 67 বছর। প্রধান বিচারপতির অবসরের বয়সসীমা 67 বছর। ওকে, এখান থেকে যে ইনফরমেশন গুলা, রাষ্ট্রপতি এবং আমাদের জরুরি অবস্থা, এই ইনফরমেশন গুলা কিন্তু আমরা খুব সুন্দর করে মনে রাখবো। এরপর যাচ্ছে গুরুত্ব অনুধাবনে। 1971 সালে 7 মার্চের যে তারিখে যে ভাষণটা ঢাকার রেসকোর্স ময়দানে, বর্তমান নাম হচ্ছে সোহরাওয়ার্দী যে ভাষণটা, এটা সংবিধানের 5ম তফসিলে, কত নম্বর তফসিলে, 5ম তফসিলের অন্তর্ভুক্ত করা হয়েছে, 5ম তফসিলে। 1971 সালে 10 এপ্রিল যে মুজিবনগর সরকারের যে স্বাধীনতার ঘোষণাপত্র, এটা সংবিধানের 7ম তফসিলে অন্তর্ভুক্ত করা হয়েছে। এরপর যাই, 5ম সংশোধনীর মাধ্যমে বিলুপ্ত হয়েছে কে কে, 7, 11, 12 এবং 13 সংশোধনী। 15 অর্থাৎ 15তম সংশোধিত আইসা 7, 11, 12 এবং 13 এই যে সংশোধনী গুলা হয়েছিল সংবিধানের, এগুলা সব বাদ করে দিছে, বাতিল হয়ে গেছে, বাতিল। ঠিক আছে, এরপরে বাংলাদেশের সংবিধানের সংশোধনীর মধ্যে 4টি সংশোধনী সুপ্রিম কোর্ট কর্তৃক অবৈধ ঘোষিত হয়েছে। কি কি আবারও বলি, সেটা 5, 7, 13 আর 16। এই 3টা হচ্ছে সুপ্রিম কোর্ট বলছে এটা হচ্ছে অবৈধ, এই সংশোধনী হবে না, এটা জনগণ মানে না, এটা হচ্ছে আইনগতভাবে অবৈধ। 5, 7, 13 আর 16 এই 3টা কি অবৈধ ঘোষণা করা হয়েছে। জাস্ট মাথার মধ্যে ঢুকাই ফেলো। তাহলে কি কি বলছি, আমাদের সংবিধানে যে আপিল বিভাগ কর্তৃক অবৈধ ঘোষিত হয়েছে কোনটা কোনটা, 5, 7, 13 আর 16, এইগুলা কিন্তু পরীক্ষা আসে, এটা কিন্তু পরীক্ষায় আসে। ওকে।